তোমরা মনে হয় যে এখন মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছ মনে হয় নাকি? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? আমরা লাস্ট ক্লাসে যেটা করলাম, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করলাম যে আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ মানে এই ইন্টারেস্ট সেটা দেখার চেষ্টা করলাম, এবং সেখানে আমরা যেটা বলে আসলাম যে ফান্ডামেন্টাল থিওরামের মধ্যে মানে যেই মূল ইস্যুটা যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল থিওরাম যেটা ছিল সেটা ছিল আমাদের এটা s ইকুয়ালস টু t ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এটা ছিল আমাদের ফান্ডামেন্টাল কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা আমরা বলতেছি। এই কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলাতে আমাদের এখানে মানে চারটা জিনিস আমরা এখানে অবজার্ভ করতেছি। এস মানে হচ্ছে অ্যাকুমুলেটেড ভ্যালু বা যেটাকে আমরা ফিউচার ভ্যালু বলে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমরা অ্যাকুমুলেটেড ভ্যালু বলে থাকি। অ্যাকুমুলেটেড মানে হচ্ছে যে আমরা সবগুলো এক জায়গায় করতেছি, অ্যাডেড মানে সাম আপ করতেছি, সেই জন্য অ্যাকুমুলেশন। আর পি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে টাকাটা আমি ইনভেস্ট করলাম সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। আই মানে হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। এন মানে হচ্ছে আমার নাম্বার অফ ইয়ার্স, বা মানে এখানে নাম্বার অফ ইয়ার্স বলা হচ্ছে। আবার এখানে কিছুক্ষণ পরে যে আমরা আবার বললাম যে এটা যদি কনভার্সন করা হয়, এখানে যদি আমরা বলি যে একটা বছরের ভিতরে আমরা মানে এখানে বিভিন্ন ভাবে কনভার্সনে যাচ্ছি, সেই মানে কনভার্সন একটা ইয়ারলি কনভার্সন, একটা সেমি অ্যানুয়ালি কনভার্সন, একটা কোয়ার্টারলি কনভার্সন, একটা আমরা বলছি যে মান্থলি কনভার্সন, একটা উইকলি কনভার্সন, একটা ডেইলি কনভার্সন, আর একটা আমরা বললাম কন্টিনিউয়াসলি কনভার্সন বা যেটাকে আমরা বলছি সেকেন্ডলি কনভার্সন আমরা বলছি। তো এই কনভার্সন গুলো মানে আমরা আসলে যেটা আজকে যেটা দেখতে চাই যে আমাদের এই যে 7টা ডিফারেন্ট ওয়েতে আমরা কনভার্সন করতেছি, মানে ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, দেন কোয়ার্টারলি, মান্থলি, উইকলি, দেন ডেইলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। এই যে মানে আমরা করতেছি সেগুলোতে আমাদের ইন্টারেস্টের ইম্প্যাক্টটা কেমন হচ্ছে, যে ইন্টারেস্ট আমরা কোথায় বেশি পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা আসলে আজকে ক্যালকুলেট করে দেখতে চাচ্ছি। এবং সেখানে তোমরা দেখলো যে আমাদের যখন ফর্মুলাটা বলা হচ্ছে যে কনভার্সনের কোনো ইস্যু চলে আসতেছে, তখন আমরা বলতেছি এখানে কনভার্সন এই যে এম দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে এই মানে ইয়ারলি কতবার কনভার্সন করা হয়েছে। দেন এম মানে হচ্ছে যে একটা বছরে সে কতবার কনভার্সন করা হচ্ছে। দেন এখন যদি এম যদি আমার মানে হয় মানে 12, তার মানে আমরা এখানে 12 বার কনভার্সন করতেছি, মান্থলি কনভার্সন হচ্ছে। এম যদি হয় 1, তার মানে আমরা এটা ইয়ারলি কনভার্সন করতেছি। এম 2 আর মানে সেমি অ্যানুয়ালি করতেছি। তার মানে এখানে এই যে আই এর কথা আমরা বললাম, আই ইকুয়ালস টু যদি খেয়াল করে দেখো, আই ইকুয়ালস টু জেএম বাই এম। আই এর ভ্যালুটাকে আমরা বলতেছি এখানে জেএম বাই এম দ্বারা আমরা আইটা ডিনোট করতেছি। সো হ্যালো স্যার। ইয়েস শুনতে পাচ্ছ তোমরা? যে আমরা হ্যাঁ আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে এই যে আই আমরা যেটা লিখলাম, এই আইটা এখানকার এই যে আই ইকুয়ালস টু আসলে আমাদের এখানে খেয়াল করে দেখো এই যে এই জেএম বাই হচ্ছে এম, বা কেউ যদি বলে যে এখানে আই ইকুয়ালস টু এটা, আবার কেউ যদি বলে না জেএম ইকুয়ালস টু এম ইনটু আই, দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। তাহলে এই এমটা হচ্ছে তার মানে কনভার্সন, মানে মানে হাউ মেনি টাইমস ইন এ ইয়ার ইউ আর ডুইং দ্য কনভার্সন, যে এক বছরে আমি কতবার কনভার্সন করতেছি, সেটা হচ্ছে এম। আর এখানে পিটা হচ্ছে তার নাম্বার অফ ইয়ার্স, কত বছর ধরে আমি মানিটা ইনভেস্ট করছি। ওকে, আর এখানে এন দিয়ে আমরা যেটা মিন করতেছি, এন মানে হচ্ছে আমাদের এই খেয়াল করে দেখো এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম ইনটু টি। এই এম আর টি মাল্টিপ্লাই করলে যেটা হচ্ছে দ্যাট ইজ ইওর নাম্বার অফ কনভার্সন। সে আমার যদি বলা হয় এখানে মানে টি হচ্ছে 5 ইয়ার্স, পি 5 ইয়ার্স যদি হয় আর এম যদি 2 হয়, তাহলে আমরা কনভার্সন হচ্ছে 5 বছরে কনভার্সন হচ্ছে 10 বার। আবার এখানে যদি এম আমার 12 হয়, তাহলে আমরা বলছি এখানে এখানে মানে 60 বার কনভার্সন এখানে হচ্ছে। ওকে, সো আমরা যখন কোন জায়গাতে মানি বড় করি অথবা কোন জায়গায় মানি ডিপোজিট করি, তখন আমাদের এই কনভার্সন রেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে এখানে খেয়াল করে দেখো যে আমার যদি বলা হয় যে ইন্টারেস্ট রেটটা ক্লাস করছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যদি তোমাদের যদি কথা থাকে আমার সাথে কথা বলো, নো প্রবলেম, বাট মানে সাইড টক করো না, বা তোমরা যদি মানে মাইক্রোফোনটা একটু মিউট করে রেখে দাও, তাহলে সবার শুনতে সুবিধা হবে আর কি। তো আমি এখানে যেটা বলতেছিলাম যে এখানে এই কনভার্সনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যেখানে যদি খেয়াল করে দেখো যে আমার যদি ইকুইভ্যালেন্ট রেট বলা হয়, যেখানে বলা হলো যে এম হচ্ছে 12,
তাহলে জেএম যদি 12 হয় তাহলে আইটা কত? খেয়াল করে দেখো যে আমার জেএম যদি 12 হয় তাহলে এখানে 12 ডিভাইড বাই 12, তাহলে কি এটা আইটা হয়ে যাচ্ছে কি 1%। দ্যাট ইজ মান্থলি ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট হচ্ছে 1%। যে আমি যেটা ইয়ারলি 12% ছিলাম সেটার ইকুইভ্যালেন্ট মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%। এখন এখানে যদি ইয়ারলি ইকুইভ্যালেন্ট রেট হচ্ছে 18% হয় তাহলে এটা মান্থলি হয়ে যাচ্ছে আমার এখানে এই যে 18/12, দ্যাট ইজ 1.5%। সিমিলারলি এখানে যদি আমার ইয়ারলি ইকুইভ্যালেন্ট রেট আমার 12%, কিন্তু বলা হলো আমি এটা নিচ্ছি সেমি অ্যানুয়াল, তাহলে আই হয়ে যাচ্ছে কি আই কস্ট হচ্ছে আমার তাহলে এখানে এই যে জেএম বাই 2, তাহলে জে 2/2 তাহলে মানে এটা 6% হয়ে যাচ্ছে। তার মানে আমি যেটা ইয়ারলি 12% বলতেছি সেটা যদি আমি 6 মান্থের জন্য ইম্পোজ করি, 6 মান্থের জন্য ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমার রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে 6%, নট 12%। কারণ কনভার্সন রেটের উপর ডিপেন্ড করে রেট অফ ইন্টারেস্টটা তখন রিডিউস হতে থাকবে। আসলে কিন্তু রেট অফ ইন্টারেস্ট রিডিউস হচ্ছে না, কারণ কনভার্সনের জন্য তুমি ওই পিরিয়ডের মানে রেটটা কত হবে সেটা তুমি জানার চেষ্টা করতেছো এখানে। ওকে, আচ্ছা আমি একটু রিকোয়েস্ট করব যে তোমরা মানে এখানে স্ক্রিনে কোনো দাগ দিও না, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কাইন্ডলি বলো আর কি। আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি এখানে ইচ্ছা করে দিচ্ছি না তো স্যার, মাঝে মাঝে দেখা যায় কি ওই ইস্যু করে মানে দাগ পড়ে যায় মাঝে মাঝে আর কি, এজন্য আচ্ছা আচ্ছা সরি স্যার। আচ্ছা, তো তোমরা যদি ওখানে স্ক্রিন থেকে ওইটার মানে ড্রয়িং এর ওইটা অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের ওটা আসবে না আর কি। তোমরা যদি ড্রয়িং এর এটা অফ করে রাখো তাহলে তোমাদের ওটা কিন্তু আসবে না আর কি, বুঝতে পারছো না? আর তোমাদেরকে যখন আমি বলবো তখন মানে তোমরাও নিজেরা মানে ইয়ে করতে পারবা, যখন তোমরা মনে করো কোনো জিনিস বুঝতেছো না সেটা যদি তোমরা মানে রাউন্ড করে দাও তখন আমি অবশ্যই এটা এক্সপ্লেনেশন দিব। আচ্ছা, এখন থেকে তোমাদের বলতেছিলাম যে কনভার্সনের যে ইস্যুটা, বলো কনভার্সনের ব্যাপারটা বুঝলা কিনা? এখানে বলা হলো যে ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 12%, কারণ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট যদি 12% হয় তাহলে এখান থেকে আমার আইটা কত? কারণ আই যদি বের করতে বলা হয় তাহলে এখানে আই এর সাথে খেয়াল করে দেখো আই এর সাথে লিঙ্কটা কোন জায়গায় আছে, আমার আই এর সাথে লিঙ্কটা হচ্ছে আমার এই জায়গায় আছে। আই ইকুয়ালস আমি বললাম কি জেএম বাই এম। তাহলে আমি যদি ইয়ারলি ইকুইভ্যালেন্ট আমি বের করতে চাই তাহলে তার করসপন্ডিং আমার মান্থলি ইকুইভ্যালেন্টটা কত হবে সেটাও আমার এখানে জানার প্রয়োজন হবে আর কি। সো সেখানে যে আমরা বলতেছি যে এখানে নরমালি ম্যাক্সিমাম বিজনেস অর্গানাইজেশন গুলো মানে মানুষদেরকে এক্সপ্লয়েট করে। আমরা যারা ম্যাথমেটিক্স স্টুডেন্ট তাদেরকে এক্সপ্লয়েট করা একটু ডিফিকাল্ট হয়, কিন্তু যারা কমন মানে যারা এই ম্যাথমেটিক্সের অতটা ডিপার নলেজ নাই তাদের ক্ষেত্রে কি হয় জানো, যে এখানে তুমি মনে করো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা রিয়েল এস্টেট বিজনেস করে, যারা হাউজিং এর বিজনেস করে, যারা এই মানি মার্কেটে মানে মানি নিয়ে ডিল করে, তারা কি করে যে যাহা মানে আমাদের যেসব মানুষগুলো সহজ সরল ভাবে টাকা নিতে যায় তাদেরকে এমন একটা ক্লজ লিখে দিল যেই ক্লজটা সে হয়তো থরলি পড়ে নাই। খেয়াল করে দেখবা যে তুমি ব্যাংকে অথবা মনে করো যে কোনো একটা সিম কিনতে যাচ্ছ অথবা যে কোনো এগ্রিমেন্ট করতে যাচ্ছ, সেখানে দেখবে যে এগ্রিমেন্ট দেওয়া আছে হয়তো 6 পেজের। আর আমরা যারা কাস্টমার টাকা নিতে যাই তখন টাকা নেওয়ার সময় কিন্তু 6 পেজের লিটারেচার পড়ার ধৈর্য আমাদের থাকে না। আমাদের তখন মেইন কনসেপ্টটা থাকে যে কিভাবে কুইকেস্ট ওয়েতে টাকাটা পাওয়া যাবে, কারণ আমার টাকা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওর টাকা পাইতেছে কি কন্ডিশন লিখছে মানে সেটা আসলে আমি অত পড়ে দেখতে চাই না, কারণ ওর সাথে আমি ভারবার একটা কথাবার্তা বলে নিচ্ছি, ভাই তোমার ইন্টারেস্ট দিবে এত, তোমার মানে এত বছর শোধ করবো, এত টাকা করে দিতে থাকবো, এই কথাগুলো বলে রাখছি। এখন এই যে আমরা ইন্টারেস্ট দিব, এখন ইন্টারেস্টটা কি ইয়ারলি দিব না মান্থলি দিব না 6 মান্থে দিব না কোয়ার্টারলি দিব না ডেইলি দিব, এই কথাগুলো আমি বলি নাই। কারণ আমরা কমনলি যেটা বুঝি, আমরা বুঝি যে মানে ইন্টারেস্ট মানে হচ্ছে ইয়ারলি, তাহলে ইয়ারলি কনভার্সন হবে। আর এই যে ইয়ারলি কনভার্সন হবে কিন্তু ব্যাংকাররা বলছে যে না মানে এটা তো ডেইলি কনভার্সন হবে। এখন এই যে আমার সাথে তার মানে পারসেপশনাল যে মানে ইস্যুটা থেকে গেল যে আমি ভাবতেছি ইয়ারলি, সে ভাবতেছে ডেইলি। আবার আমি একজনের কাছে লোন নিলাম, সে মানে মনে মনে ভাবতেছে সে তো সবার কাছে টাকা দেয় হচ্ছে মান্থলি। আবার একজন গ্রামের মানে কৃষক যে সে হয়তো চিন্তা করতেছে যে যার কাছে সে টাকা নিছে মহাজনের কাছ থেকে, মহাজন ভাবতেছে তার ধান উঠে গেলেই তো তার মানে তার হচ্ছে এই পিরিয়ডটা হচ্ছে ধানের উঠার উপর ডিপেন্ড করতেছে বা পাট উঠার উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই যে ধান পাট উঠার উপর ডিপেন্ড করতেছে তাহলে তার কনভার্সন পিরিয়ডটা হয়ে গেল 3 মাসের। তাহলে এই যে জিনিসগুলো ইমপ্লাইড দিয়ে দিচ্ছে, লিখিত কিছু নাই, সেখানে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কারণ খেয়াল করে দেখো যে যদি আমাকে বলা হয় যে আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 3%, দেখবো অনেক ক্ষেত্রে
দেয়া থাকে অনেক ব্যাংকিং ক্ষেত্রে বা রিয়েল এস্টেটের ক্ষেত্রে, তোমরা যখন কোনো জায়গায় মানে ডিড সই করতে যাবা যে তুমি মান্থলি ইএমআই দিবা। আমরা অনেক সময় দেখবা মোবাইল ফোন কিনি, আমরা অনেক সময় দেখবা মানে টেলিভিশন কিনতে চাই, এসি কিনি, ফ্রিজ কিনি, মানে লোনের মাধ্যমে, ইএমআই এর মাধ্যমে। আমাদেরকে অনেক সময় বলা হয় যে কোনো মানে এক্সট্রা মানি দেওয়া লাগবে না, এই ওয়ালটনের মানে মোবাইল মানে একদম সস্তা। সো আমরা কিনে ফেললাম, কেনার পরে এখন প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়ার কথা ছিল। এখন ওখানে একটা ক্লজ ওদের লেখা আছে যে যদি আমি মান্থলি দিতে না পারি তাহলে আমার উপরে 3% ইন্টারেস্ট চার্জ করা হবে, আমার উপরে 3% ইন্টারেস্ট চার্জ করা হবে। কারণ এই যে 3% ইন্টারেস্ট চার্জ করা হলো, এইটা আমরা মনে করতেছি, আমরা মনে মনে ভাবতেছি 3% ইন্টারেস্ট আবার মানে তো খুবই ইজি, নমিনাল একটা ব্যাপার। কারণ আমরা মার্কেটে সাধারণত দেখি 10%, 12%, 15%। সেখানে যখন 3% তাহলে যেটা খুব ভালো একটা ব্যাপার, আমার তো লাইফটা ইজি। আমরা অনেকেই ইচ্ছাকৃত ভাবে দেখা গেল যে ইনস্টলমেন্ট দিলাম না, এই যে ইনস্টলমেন্ট দিলাম না, আমরা চিন্তা করলাম যে ঠিক আছে 3% ইন্টারেস্ট আমরা মানে 1 বছর পরে ইনস্টলমেন্ট দিব, কিন্তু ও কিন্তু ওখানে লিখে রাখছে 3% মান্থলি। আমি 3% মান্থলি আর ওখানে পড়ে দেখি নাই। এখন 3% মান্থলি এর ইকুইভ্যালেন্ট রেটটা তাহলে কত হলো বলতো একজন? ইয়ারলি ইকুইভ্যালেন্ট রেটটা কত হয়ে গেল? 37, 3 ভাগ 36 হবে। 36 হবে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু গলা কেটে ফেললো, আমাদের কিন্তু গলা কেটে ফেললো কিন্তু, যে আমরা জিনিসটা ঠিক মতো না বোঝার কারণে আমি যখন ইয়ারলি এটা কনভার্ট করছি তখন কিন্তু এটা 36 এর উপরে চলে যাবে। মিনিমাম 36 তো হবেই, নরমালি ঐকিক নিয়মে করলে পারে এটা 36% হবেই, কিন্তু তোমরা দেখবা যে আমরা এখানে দেখাবো যে এখানে আসলে 36% এর উপরে চলে যাবে, যেমন 38% চলে যাবে। তো এরকম ভাবে আমাদের গ্রামের মানুষগুলো বা সহজ সরল লোক যারা টাকা পয়সা লেনদেন করে বা ব্যাংকিং নিয়মকানুন ঠিকমতো বুঝে না, তাদের ক্ষেত্রে দেখবা যে তারা মানে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে ঠিক মতন মানে এই মানি মার্কেটের সাথে ইন্টারেস্টের সাথে প্রপারলি মানে ইউজ টু না হওয়ার কারণে তাদেরকে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। ওকে, তো সেই জিনিসটা আমাদের এখানে আমরা একটা এক্সাম্পল মাধ্যমে কিছুক্ষণ পরেই দেখবো যে আমরা এই যে এম এর উপর ডিপেন্ড করে, এই এমটা মানে খুব ডেঞ্জারাস একটা ইস্যু, এই এমটা আমাদেরকে খুব ভালো করে বোঝার প্রয়োজন হবে। আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা যার মাইক্রোফোনটা মিউট করা নাই একটু কষ্ট করে মিউট করে রাখো, তাহলে মানে বাইরের সাউন্ড গুলো আসবে না, বুঝতে সুবিধা হবে আমাদের। তোমরা কাইন্ডলি মিউট করে রাখো। ওকে, আচ্ছা ওকে, একটু তো হ্যাঁ এখন সাউন্ডটা ঠিক আছে। তো এখন দেখো যে এখানে তাহলে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে এই যে এমটা, তাহলে এমটা কি তোমরা সবাই বুঝছো কিনা? এম এখানে আমাদের তিনটা জিনিস বোঝার দরকার, একটা হচ্ছে হোয়াট ইজ মাই এন, হোয়াট ইজ মাই টি, হোয়াট ইজ মাই এম। এই যে এন এম টি এই তিনটা জিনিসে কখন কোথায় ইউজ করব সেই জিনিসটা আমাদের কিন্তু মানে ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন হবে। এবং এখানে এন বলতে আমরা নাম্বার অফ ইয়ার বলতেছি যখন আমাদের এখানে ফান্ডামেন্টাল থিওরেম থাকলো, আবার যখন আমি টি বলতেছি টি মানে হচ্ছে আমার নাম্বার অফ কমপ্লিট ইয়ার বলতেছি, আবার যখন আমি এখানে এই যে আমার কনভার্সন হচ্ছে উইদিন এ ইয়ার এম থাকতেছে, তাহলে এই এম আর টি মাল্টিপ্লাই করে যা হচ্ছে সেটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কনভার্সন পিরিয়ড হুইচ ইজ মাই এন। তার মানে এনটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ কনভার্সন পিরিয়ড ইন আ সার্টেন ইয়ার। যে আমি যদি আমার লোনটা 5 বছরের জন্য হয়ে থাকে তাহলে আমার এনটা হচ্ছে মানে 5 ইয়ার্স। এখন এটা যদি আমার 12 বার কনভার্সন হয় ইয়ারলি তাহলে আমার এনটা হয়ে যাচ্ছে 60 আর টি হয়ে যাচ্ছে আমার তখন 5। আমি কি বোঝাতে পারলাম না? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার জেম জিনিসটা অ্যাকচুয়ালি আমি মানে জেম জিনিসটা কি আমি এটা বুঝতেছি না, মানে এটার কাজ আমি বুঝতেছি যে লাইক একটা রেট পরপর হচ্ছে তার ইন্টারেস্ট যায়, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কি মিন করে আমি এই জিনিসটা বুঝতেছি না। ওকে, দ্যাটস গুড। জেমটা হচ্ছে তার ইয়ারলি রেটটা কত ছিল। জেম বলতে মনে করো যেখানে জেমটা হচ্ছে তার মনে করো 12% হচ্ছে জেম, সে এখানে তুমি বললা যে বলা হলো জে 12 দেওয়া আছে, তোমারে বলে দেওয়া হলো জে 12 সে এখানে বলা হলো যে তোমার মানে সরি আমি এইসব লেখা ইউজ টু না, মনে করো যে 12%, এখানে যে 12 দেওয়া হলো 12%। এর মানে হচ্ছে যে এখানে আমার যদি আই বের করতে বলা হয় তাহলে আই বের করতে বলা মানে হচ্ছে আমার তখন আইটা কি হবে, আই মানে হচ্ছে তাহলে জে 12 বাই হচ্ছে 12 হবে, তাই তো নাকি? ঠিক বললাম?
হ্যাঁ স্যার, এই জিনিসটা স্যার বুঝেছি যে I equal to J by M, কিন্তু যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে M স্যার জিনিসটা actually আমি যে সেটা জিনিসটা স্যার যেটা কি আসলে আমরা এটা বুঝেছি যে প্রতি ইয়ারে আসলে কত পার্সেন্ট হচ্ছে, এটা কত কি আমরা ইয়ারলি তার রেট অফ ইন্টারেস্টটা কত, যে দিয়ে আমরা ওইটা ইয়ারলি তার আর যে দিয়ে আমরা তার ইয়ারলি রেট অফ ইন্টারেস্টটা মিন করতেছি, যে দিয়ে আমরা মানে কোন একটা মানি মার্কেটের ইয়ারলি রেট অফ ইন্টারেস্টটা কত সেটা আমরা মিন করতেছি, ঠিক আছে। আর স্যার আইটা কি হচ্ছে? আই দিয়ে আমরা বুঝাচ্ছি কোন একটা পিরিয়ডের প্রতি পিরিয়ড কোন একটা পিরিয়ডের রেট অফ ইন্টারেস্টটা কত, ঠিক আছে। ক্লিয়ার। তাহলে জেএম টা হলো ইয়ারলি আর আইটা হচ্ছে পিরিয়ডের। আর আই আর জে একই হয়ে যাচ্ছে যদি কখন হয় জে আর আই কখন এক হচ্ছে, এক বছরে যদি একবার করে আমরা যদি রাইট বছরে যদি একবার কনভার্সন হয়, তখন কিন্তু তোমরা দেখবা জে ওয়ান আর আই, জে ওয়ান আর আই এই দুটো কিন্তু সেম। জি স্যার বুঝছি। এম আই ক্লিয়ার? জি স্যার। কিন্তু যদি বলা হয় যে জে টু যদি বলা হয় তার মানে আমার আই হচ্ছে জে টু বাই টু, ওকে। তাহলে আইটা তখন কমে যাচ্ছে, কিন্তু যেটা তখন মানে মানে ঠিক থাকতেছে, আয়ের ভ্যালুটা তখন রিডিউস হয়ে যাচ্ছে আর কি। তাহলে আইটা হচ্ছে কোন একটা কনভার্সন পিরিয়ডের ইন্টারেস্ট রেটটা কত, আর যেটা হচ্ছে তার ইয়ারলি রেট অফ ইন্টারেস্টটা কত, সেটা যে আমরা বের করতেছি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস যেটা গতদিন দেখে আসলাম যে আমরা ম্যাথমেটিক্স স্টুডেন্ট হিসেবে এই পর্যন্ত মানে আমাদের যেমন এইটা এই পার্টটা আমাদের জন্য ক্লিয়ার। এখানে যে আমরা বললাম যে এটা যদি আমি এখন কন্টিনিউয়াসলি করতে যাই, তাহলে কন্টিনিউয়াসলি করতে যে পারে আমরা দেখতেছি এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন চলে আসছে, এই যে ই টু দি পাওয়ার এক্স চলে আসছে, সেখানে যে আমরা তখন বললাম যে ই টু দি পাওয়ার জে ইনফিনিটি। আর এই জে ইনফিনিটি তাহলে কি, এখন মনে করো বলা হলো ইয়ারলি রেট হচ্ছে 10%, তাহলে আমার এখন কি করতে হবে যে এখানে ই টু দি পাওয়ার এই যে 0.1 নিতে হবে, এন্ড ই টু দি পাওয়ার 0.1 নিলে যা হবে সেটা হচ্ছে তার করসপন্ডিং আমার ইন্টারেস্ট ফ্যাক্টর বা ফোর্স ফ্যাক্টর আমরা যেটা বলে থাকি, ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসি যেখান থেকে এইটার আমরা যে বললাম যে 7টা ডিফারেন্ট মেথডে আমরা ক্যালকুলেট করব, এই 7টা ডিফারেন্ট মেথডে কিভাবে আমরা ক্যালকুলেট করে থাকি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আর তোমাদের আরেকটা জিনিস একটু বলে রাখি যে আমরা সাধারণত ব্যাংকিং রুল অনুযায়ী দুইটা ভাবে মানে মানি ইন্টারেস্ট কাউন্ট করা হয়ে থাকে। ব্যাংকাররা তোমরা দেখবা যে ব্যাংকারদের কাছে মানে ইয়ারটাকে তারা ভাগ করছে মানে 12টা ভাগে, মান্থ প্রত্যেকটা মান্থ তাদের কাছে 30 দিনের মান্থ, মানে জুলাই মাসে 30 দিনের, আগস্ট 30 দিনের, ফেব্রুয়ারি 30 দিনের। কিন্তু কোন ফেব্রুয়ারি কি 30 দিনে হয়? হয় না, হয় না, হয় না। কিন্তু ব্যাংকারদের কাছে মানে মানে ফেব্রুয়ারি মাস আমরা জানি যে লিপ ইয়ার যদি হয় তাহলে 29 দিন হইতে পারে, তাছাড়া তো 28 দিনে নাকি। কিন্তু ব্যাংকারদের কাছে সব মাস হচ্ছে 30 দিনের মাস। ওরা যখন ইন্টারেস্ট কাউন্ট করে তখন এরা এই 30 দিনের মাস ধরে কাউন্ট করে। সো ওরা এখানে এই ব্যাংকিং রুল অনুযায়ী এখন বলা হচ্ছে যে একটা হচ্ছে এক্সাক্ট ডেট আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ডেট। এক্সাক্ট ডেট মানে হচ্ছে 365 দিনে যে বছর, 365 দিনে যে বছর, এটাকে বলছি আমরা এক্সাক্ট। আর ব্যাংকারদের রুল অনুযায়ী যদি 30 দিনে মাস হয় তাহলে বছর কত দিনে হলো? 360 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 360 দিনে যে বছর সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ডেট। অনেক ক্ষেত্রে আমাদেরকে দেখবা যে আমাদেরকে বলবে যে অ্যাপ্রক্সিমেট ইন্টারেস্ট বের করো, অনেক ক্ষেত্রে বলবে এক্সাক্ট ইন্টারেস্ট বের করো। তাহলে আমাকে যখন অ্যাপ্রক্সিমেট ইন্টারেস্ট বের করতে বলবে তার মানে হচ্ছে আমি 360 দিয়ে বের করব। যদি আমাকে এক্সাক্ট বের করতে বলা হয় তাহলে 365 দিন ধরে আমি কাউন্ট করব। হ্যালো, আচ্ছা এখন এখানে দেখো স্যার, বলো। স্যার ব্যাংকে যে 360 দিন দিয়ে হিসাব করে তাহলে বাকি 5 দিন কি করে? বাকি 5 দিনের মানে ওরা ইন্টারেস্ট মানে ধরে না আর কি, বুঝতে পারছো? বাকি 5 দিনের তোমার মানে যেটা মানে ওরা যেটা করে ওটা মানে তাদের খাতার মানে হিসেবে তারা 360 দিন ধরে, কিন্তু যখন আবার এক্সাক্ট ইন্টারেস্ট দিতে চাই তখন আবার ওই 5 দিন ধরে তারা মানে কাউন্ট করে আর, বুঝতে পারছো? নরমালি ওদের ক্যালকুলেশনটা মানে যখন তুমি ফ্র্যাকশনাল কোনো ক্যালকুলেশনে তারা যাই, ফ্র্যাকশনাল ক্যালকুলেশন করার সময় তুমি যখন ডেটে যাচ্ছ, মনে করো তুমি টাকা রাখলা ফেব্রুয়ারি মাসের মানে 19 তারিখে, তুমি টাকা উইথড্র করতেছো জুলাই মাসের 20 তারিখে, তখন তোমার এখানে এই যে ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত যত ডে তারা কাউন্ট করবে সবগুলো ডে হচ্ছে তোমার হচ্ছে
ওই যে 30 দিনে মাস ধরে কাউন্ট করতে থাকবে, করে তুমি দেখবা যে তোমার মানে ইন্টারেস্ট কিছুটা কম আসবে। কারণ কি তোমার মানে ওই যে 30 দিনে ধরার কারণে ডে কমে গেছে না, বুঝলা না? স্যার বুঝছি। তাহলে ওরা দেওয়ার সময় তোমাকে যখন ইন্টারেস্ট দিবে তখন দেখবা সবসময় কম কম দিবে, আর যখন তোমার কাছ থেকে নিবে গলায় পা দিয়ে নিঃশ্বাস বের করে তোমার নিবে। বলতে পারলাম তোমার? স্যার যখন নিবে তখন কি 365 দিন তখন তারা 365 দিন হিসেব করে কাউন্ট করবে, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে ওই ব্যাংকারদের মানে কিছু অ্যানোমালিস কিছু আছে, বুঝতে পারছো না? আচ্ছা যাক, এখন যেহেতু আমরা ওদের কাছে ধরা, তার থেকে আমরা কিছু বলতে পারি না, মনের রাগ মনে রেখে ওদের কাছে টাকা নিতে হয় আমাদের, বুঝতে পারছো? আচ্ছা এখন আসো যে এখানে এই সামটা একটু খেয়াল করে দেখো। এখানে বলা হলো যে সার্টেন অ্যামাউন্ট অফ মানি 10,000 টাকা 10 বছরের জন্য ডিপোজিট করা হচ্ছে 12% ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্টে। এখন এখানে বলা হয়েছে যে এম যদি আমাদের 1 2 4 12 52 365 হয়, তাহলে এর ইন্টারেস্ট গুলো বের কর, অ্যাকুমুলেটেড ভ্যালু বের কর, এস বের কর। এখানে এই কোশ্চেনটা যখন এইভাবে দেওয়া আছে, আবার এই সেম কোশ্চেন এক্সামে যখন থাকবে তখন হয়তো এরকম এম এর ভ্যালু দেওয়া থাকবে না দিয়ে তোমার হয়তো বলবে যে ফাইন্ড আউট দ্য মানে অ্যাকুমুলেটেড ভ্যালু ডেইলি, সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি, মান্থলি, উইকলি, মানে আওয়ারলি এইভাবে দেওয়া থাকবে, বা ইয়ারলি এইভাবে দেওয়া থাকবে। তাহলে আমাকে যদি বলে ইয়ারলি, তার মানে আমার এম হচ্ছে 1, সেমি অ্যানুয়ালি তার মানে এম হচ্ছে 2, যদি বলে কোয়ার্টারলি এম হচ্ছে 4, মান্থলি 12, উইকলি 52, আর ডেইলি বললে 365। বোঝা গেল না গেল না? এখন এখানে আমাকে একটু একজন বলো দেখি যে এখানে আমার যে দিয়ে আছে কি 12% নাকি? ঠিক তো? 12% দিয়ে আছে কিনা? আমার এখানে যে ইন্টারেস্ট দিয়ে আছে যে দিয়ে আছে 12%। এখন আমার যদি এম 1 হয়, এম যদি 1 হয় তাহলে আই কত বলো তো? 12। আচ্ছা 12%। সবাই কি বুঝলা না? একটু মাঝে মাঝে কথাবার্তা বলো কিন্তু। আচ্ছা যে আমার এম যদি 2 হয় তাহলে আই কত? এম যদি 2 হয় আই কত হবে বলো? 6%। ভেরি গুড। আর এম যদি মানে 4 হয় তাহলে কত হবে? 3%। আর যদি 12 হয় তাহলে কত হবে? 1%। আচ্ছা এবার যদি 365 হয় তাহলে কি হবে? 12 আবার 365 হবে। আচ্ছা গুড। এবার তোমরা একটু কমন সেন্স দিয়ে আমার একটু বলো যে এম যদি 1 হয় তাহলে কি আমরা টাকা যদি ওই ব্যাংকে মনে করো এম এমন এক জায়গায় আমি টাকা রাখলাম যেখানে বললো এম হচ্ছে 1, সেখানে টাকা রাখা ভালো না যেখানে এম এর ভ্যালু 2 সেখানে রাখা ভালো? এম এর ভ্যালু হবে সেখানে রাখা ভালো। এম এর ভ্যালু যত বেশি হবে তত ভালো নাকি? তাই তো নাকি? ভালো কেন বলো? স্যার তখন টাকাটা রাখলে টাকা যে বৃদ্ধির হারটা, এই বৃদ্ধির হারটা তখন বেশি হবে, কেননা এম এর মান যত বেশি হবে তার ইন্টারেস্ট বাড়ার হার তত বেশি হবে, মানে বছরে তত অ্যাকুমুলেশন ফ্যাক্টরটা বেড়ে যাবে। হ্যাঁ রাইট, অ্যাকুমুলেশন ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে, কনভার্সন পিরিয়ডটা যত বেশি হচ্ছে, কনভার্সন পিরিয়ডটা এম মানে কনভার্সন পিরিয়ড, তাহলে কনভার্সন পিরিয়ডটা যত বেশি হচ্ছে তত টাকা আর টাকা তো মানিটা তত বেশি গ্রো করবে। ঠিক আছে, তার মানে কি আমরা যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে আমরা দেখব এম কত বেশি সেখানে টাকা রাখবো। এম কত তার কাছে জিজ্ঞেস করবো তোমার এম কত। আর যদি টাকা কারোর কাছে লোন নিতে চাই তাহলে দেখবো যে এম ছোট কোথায়। আমি কি বলতে পারলাম না? তাহলে টাকা নেওয়ার সময়, লোন নেওয়ার সময় চিন্তা করতে হবে যে এম কত কম, সেটা হচ্ছে আমার জন্য সুবিধা, নাহলে কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু। আর টাকা ডিপোজিট করার সময় আমি চাবো যে এখানে 365 না হয়ে কি হোক 7,880 হোক, ঘন্টায় ঘন্টায় টাকা গ্রো করুক, সেকেন্ডে টাকা গ্রো করুক, তাই যাবো না নাকি? কন্টিনিউয়াসলি হোক, আরো ভালো হবে, কন্টিনিউয়াসলি হোক। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাকে এই সেন্স গুলো কিন্তু ক্লিয়ার হইতে হবে কিন্তু। এই জায়গাটায় কিন্তু মানে আমাদের এই যে ম্যাথমেটিক্স অফ ফিনান্স ব্যাপারটা কিন্তু খুব ইজি,
বাট এই সূক্ষ্ম জিনিসগুলো যদি আমরা না বুঝি তখন কিন্তু ধরা খেয়ে যাবো। কিন্তু তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে আমাদের এম যত বেশি হবে আমরা টাকা তত বেশি পাবো আর কি। এখন খেয়াল করে দেখো এখানে টেবিল তারা তৈরি করছে, এই যে তোমরা যেটা বললা এই যে এম এর উপর ডিপেন্ড করে তারা আই বের করছে, এম এর উপর ডিপেন্ড করে তারা এন বের করছে। এন মানে কি? টোটাল মানে কি বলো? টোটাল নাম্বার অফ কনভার্সন, টোটাল নাম্বার অফ কনভার্সন। এন এর মধ্যে কি কি আছে? এম ইনটু টি আছে, তাই না? m times t, জি। আমাদের টাইম ছিল কত? দেখো আমাদের টাইম টি ছিল কত? 10 ছিল। খেয়াল করে দেখো 10 টাইম ছিল, টি ছিল 10। তাহলে এই প্রথমে যখন m1 হলো তখন কিন্তু n 10 থাকলো। খেয়াল করছো? জি স্যার। দেখো বুঝতে সমস্যা হলে বলো কিন্তু। দেখো যখন আমার মানে এই m1 হলো তখন t হলো কিন্তু আমার এখানে 10। যখন m2 হয়ে গেল এখন কি হবে? এটা হয়ে গেল 2 times 20। 10, আচ্ছা এখানে যখন m4 হলো তখন এটা কত হলো? 4 times 10, 40। 10 হয়ে গেল। কিন্তু এখানে যখন 12 হলো তখন দেখো আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে যখন 52 হলো তখন দেখো এখানে আবার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে ধরো 365 হলো তখনও কিন্তু 10 দিয়ে মাল্টিপ্লাই করছো। স্যার বুঝা টি গেল না গেল না? ইয়ারেই থাকবে। ঠিক আছে। আচ্ছা তোমরা যারা ওই যে আমি জানি আম্মুর খাবার রেডি হয়ে গেছে, আম্মুর এটা বলো যে খাবার তুমি একটু পরে খাবা, মাইক্রোফোনটা একটু অফ করে রাখো। আর তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এখানে এই যে আমাদের মানে এই এম আর এন এর রিলেশনশিপ আমরা এখানে খেয়াল করে দেখলাম যে আমরা এম এর সাথে টি মাল্টিপ্লাই করে এন পেয়ে যাচ্ছি। ওকে আচ্ছা এরপরে খেয়াল করে দেখো সবসময় ইয়ারেই হবে। হ্যাঁ হ্যাঁ টি কি সবসময় ইয়ারেই টি হবে? সবসময় ইয়ারে হবে, টি সবসময় ইয়ারে হবে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এবার ইন্টারেস্টিং জিনিসটা খেয়াল করে দেখো, তোমরা যেটা বললা কিছুক্ষণ আগে যে এখানে এই ইন্টারেস্টটা যদি একটু খেয়াল করে দেখো এখানে দেখো যে যখন আমার m1 হলো তখন ছিল আমার এই যে 21,058, যখন এটা 2 হলো তখন 22,000 হলো, যখন 4 হলো তখন দেখো 22,620 হলো। তার মানে কি m যত ইনক্রিজ করতেছে টাকা তত বাড়তেছে। খেয়াল করছো? বলো। তার মানে আমরা এই যে এম এর উপর ডিপেন্ড করে এই জিনিসটা তোমাদের আজকের মূল লার্নিং যেটা আমি রিকোয়েস্ট করবো যে তোমাদের মাথার ভিতরে এই জায়গাটা একটুখানি মানে ঠিক করে নেওয়া যে আমার এম যত মানে বেশি হবে তত আমার মানিটা গ্রো করবে, এম যত বেশি হবে তত আমার মানিটা কমবে। ওকে আচ্ছা এবার আসো যে আমরা এই আমাদের যদি যে দেয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট রেট বের করি সেটা আমাদের একটু জানার দরকার হবে। জি স্যার। এখানে দেখো যেখানে আমরা এবার একটু আসতেছি যে এখানে একটা সাম বলা হলো যে ফাইন্ড দ্য রেট J12 ইকুইভ্যালেন্ট টু J1। এই J1 আমার দেওয়া আছে, J1 এর ইকুইভ্যালেন্ট J12 টা কত হবে? মানে যেটা আমি মনে করো যে J1 এ টাকা রেখে এক বছরে যে রিটার্ন পাই, J1 এ টাকা রেখে এক বছরে যে রিটার্ন পাই, আমি যদি ওই সেম টাকা মানে আমি যদি ওই সেম রিটার্ন J12 এ পাইতে চাই তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেটটা কত হবে? আমি কি প্রশ্ন বোঝাতে পারলাম না? মনে করো আমি J1 এ টাকা রেখে ধরো আমি 500 টাকা রাখছি, আমি এক বছর পরে এটা পেয়ে গেলাম সে মনে করো 608 টাকা। আমি কনভার্সন রেটটা হচ্ছে J12 হবে। তাহলে এই ইকুইভ্যালেন্ট রেটটা পাবো কি করে, বের করব কি করে? স্যার 600 টাকা কি ওই 500 টাকা থেকে 608 টাকা পেতে কত রেট লাগবে এটা? রাইট ওই 500 টাকা থেকে আমি এখন ওই যে 608 টাকা পাইতে চাই, রেট অফ ইন্টারেস্টটা কি হবে, ইকুইভ্যালেন্ট রেটটা কত হবে? কারণ সেই রেটটা বের করার জন্য এখানে খেয়াল করে দেখো এখানে অনেকগুলো প্রপোজিশন দেওয়া আছে, যেমন J2 ইকুইভ্যালেন্ট টু J4। এই ইকুইভ্যালেন্ট বলতে আমরা মিন করতেছি যে J4 এ টাকা রাখলে পরে যেই অ্যামাউন্ট ইনক্রিজ করবে আমার J2 তেও ওই সেম অ্যামাউন্ট ইনক্রিজ করবে, সেই রেটটা কত? আমরা এখানে রেটটা বের করতে যাচ্ছি, J2 এর ইকুইভ্যালেন্ট রেটটা কত। তাহলে সেখানে বের করার কনসেপ্টটা খেয়াল করে দেখো যে আমরা বললাম যে আগে আমরা শিখে আসলাম কি আই ইকুয়াল টু কি ছিল,
Z12/12 ছিল, JM/M ছিল না, I equals to, জি স্যার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না J12 equals to 12 into I, এই কথা কি বলতে পারি না? পারি না? জি জি 12 into I টা কি কনফ্লিক্ট করে তোমাদের সাথে? জি স্যার। আচ্ছা গুড, ঠিক আছে আচ্ছা ভেরি গুড। এখন আমরা বললাম কি, এইটা যদি আমার J1 হয়ে থাকে তাহলে এটা 1 plus I to the power 12 হওয়ার কথা 12 বছরের জন্য। জি স্যার আচ্ছা, তাহলে আমি এখানে বললাম তাহলে কি এই যে 1 plus I to the power 12 equals to হচ্ছে আমার এই যে 1.1, মানে এই যে মানে এইটা হওয়ার কথা, কারণ 10% ইন্টারেস্ট রেটে আমার টাকাটা হয়ে যাচ্ছে 1 plus I to the power 12। তাহলে আমার এখান থেকে 1 plus 1.1 মানে 10.08। তাহলে এখান থেকে আমি দেখো এই যে 12 টাকে রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিলাম, দিয়ে I এর ভ্যালু বের করলাম। I এর ভ্যালু বের করে পরে যা হলো সেই I টাকে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ এখান থেকে আমার এই যে মানে এখানে যেটা দেওয়া ছিল আমার এখানে যে 12 দেওয়া ছিল, সো আমি প্রথমে I বের করলাম। I বের করে আমি এখান থেকে Z12 বের করতে চাচ্ছি। তাহলে Z12 মধ্যে আমার আছে কি 12 into I। তাহলে 12 into I করলে পরে আমার এখানে খেয়াল করে দেখো আমার এখানে হলো 9.64%। তার মানে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো যে একজন লোক তোমার কাছে যে বললো যে তুমি একজন বিজনেসম্যান, তোমার বললো যে স্যার আপনি একটু টাকা রাখেন, আপনাকে আমি এই 10% ইন্টারেস্ট দিব ইয়ারলি। and 10% ইন্টারেস্ট যখন তোমার দিল, তুমি চিন্তা করলে যে 10% ইন্টারেস্ট দিচ্ছে, আচ্ছা ভালো কথা। আরেকজন যে তোমার আরেকজন ওয়েল উইশার, সে তোমার কাছে যে বললো যে স্যার আপনাকে আমি মানে আপনি যদি আমার কাছে টাকা রাখেন তাহলে আমি এটা মান্থলি এই 9.64% দিব। এটা ভালো করে খেয়াল করো কিন্তু। এখন এই যে মান্থলি 9.64% দিব, তাহলে মান্থলি আমরা এখানে ম্যাথমেটিক্যালি দেখছি কি এর মান্থলি 9.64% এর যে রেট অফ ইন্টারেস্ট আর J1 এর রেট অফ ইন্টারেস্ট কিন্তু সেম, কারণ এখানে আমি যে টাকা পাবো ইয়ারলি, এখানেও কিন্তু আমি ইয়ারলি যে একই টাকাই পাবো। বাট যেহেতু ডিজিটটা ডিফারেন্ট, এখানে এটা 10% এটা বেশি আর এখানে এটা হচ্ছে 9% কম, সাইকোলজিক্যালি যারা ইনভেস্টর তারা মনে করে যে না 9% এ আমার ঠকাই দিচ্ছে, এর কাছে টাকা রাখবো না, এর কাছে টাকা রাখবো। আমি কি বুঝতে পারলাম না পারলাম না? জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে কিন্তু মানি মার্কেটে এই ধরনের অনেকগুলো প্রপোজিশন আছে যে আমার কাস্টমারকে কিভাবে রাজি খুশি করানো যাবে। তোমরা দেখবা যে অনেকেই ব্যাংকে জয়েন করবে, এখানে আমার স্টুডেন্টের 30% স্টুডেন্ট দেখবা ব্যাংকে জয়েন করবে, কারণ ব্যাংকের জব মার্কেটটা মানে মোর লুক্রেটিভ থাকে। এবং সেখানে যে তোমাদের সারা দিন রাত চিন্তাই হবে যে কি করে কাস্টমারকে হ্যাপি করা যায়। কারণ কাস্টমারকে হ্যাপি করতে গেলে তোমাদের চিন্তা থাকে কি যে আমার কাস্টমারের কাছে যখন টাকা নিয়ে আসতে যাব তখন আমাকে দেখা যাবে কি তার ইন্টারেস্টটা বেশি দিচ্ছে। আমি যখন তাকে মানে ডিপোজিট নিতে যাব তার কাছে আমাকে দেখা যাবে তাকে বেশি ইন্টারেস্ট দিচ্ছি। তাহলে আমাকে আমার কোম্পানির আমার হয়তো ব্যাংকের পলিসি হচ্ছে আমি J12 এ আমি টাকা রাখি, তাহলে ব্যাংকের পলিসি যদি আমি তাকে যে অনুযায়ী আমার রেটটা কম, আমাকে তখন কি করতে হবে, আমাকে তখন এটাকে কনভার্ট করতে হবে J1 এ কনভার্ট করে তাকে বোঝাতে হবে যে স্যার আপনার টাকা আমি 10% এ টাকা নিব। তখন সে কনভিন্স হবে যে না মানে ওই লোক বলে গেছে আমার 9% আর এ বলছে 10%, তাহলে এর কাছে টাকা রাখবো। তাতে করে তোমার কি হলো যে তুমি মানুষকে কনভিন্স করতে পারলা, আবার তোমার ব্যাংকের পলিসিও চেঞ্জ করার প্রয়োজন হলো না। এটা ধোঁকাবাজি মতো এটা কাইন্ড অফ ধোঁকাবাজি টাইপের। হ্যাঁ, কারণ আমাদের দেশে লোকজন দেখবা যে রিয়েলিটি তুমি যদি একজন মানুষকে মানে সত্যি কথা বলো ও বিশ্বাস করবে তোমার কম, কিন্তু তুমি যদি একটু ইনাই বিনাই অনেক ঘুরাই ফিরাই যদি মানে মিথ্যা কথা বলো তাহলে ও বিশ্বাস করবে না মানে এই না ঠিকই বলছে। ঠিক আছে, তোমাদেরকে এই যে কাঁঠাল খাওয়া গল্প শিখাইছিলাম, তোদের কাঁঠাল খাওয়া গল্প বলছিলাম কোন সময়? বলি নাই, কারণ অনলাইনে কি বলবো না বলেন। তোমরা কি বিরক্ত হচ্ছে আমার কথা কি বিরক্ত হচ্ছে একটু নাকি? না স্যার। আচ্ছা, মানে এই দুই ভদ্রলোক আমি মানে 1 মিনিটে শেষ করে ফেলবো, বুঝতে পারছো? এই কাঁঠালের গল্পটা এখন তো কাঁঠালের সময়, তোমাদের এটা মানে শুনে রাখলে ভালো, মানে পরে কাজে লাগবে, বুঝতে পারছো? দুই ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, তারা মানে একটা কাজে গেছে কোন এক জায়গায়, যে খুব টায়ার্ড হয়ে গেছে, বাজার থেকে একটা কাঁঠাল কিনছে, খিদার্ত অবস্থায় কাঁঠাল কিনছে। কাঁঠাল কিনে দুইজন দোস্ত এক জায়গায় পরিষ্কার জায়গায় ঘাসের করে বসে মানে
তারা কাঁঠাল খাওয়া শুরু করছে। শুরু করার পরে প্রথম অনেক ইয়েটা খাওয়ার পরেই মানে একজন অনেক ছিল খুব ক্লেভার, আর একজন ছিল একটু বোকা টাইপের, একটা ধূর্ত টাইপের, একটা খুব ক্লেভার চালাক টাইপের, আর একটা খুব বোকা টাইপের। যে চালাক সে দেখলো কাঁঠালটা খুব টেস্টি এবং ওর মনে চাচ্ছে যে দোস্ত থেকে আমি একটু বেশি খাই। এখন ও এর আগে শুনছে যে ওর দোস্তর ফাদার মারা গেছে, ওরও ফাদার মারা গেছে। এখন দোস্তর সাথে ও গল্প করা শুরু করছে, দোস্ত তোর জন্য ফাদার কি করে মারা গেল। এখন এই দোস্তর ফাদার মারা গেছে এই গল্প শুনি করার পরে দোস্ত খুব ইমোশনাল হয়ে গেছে, কারণ ফাদার মারা যাওয়া তো একটা ব্যাপার, যেমন তেমন ব্যাপার না তো। ও খুব ইয়ে করছে যে দোস্ত জানিস কি যে আমার ফাদারের এমন একটা রোগ হলো, কোথায় কোথায় নিয়ে গেলাম, যে দিল্লি নিয়ে গেলাম, লন্ডনে এলাম, এই কলকাতা নিয়ে গেলাম, বাংলাদেশের সব হসপিটাল নিয়ে গেলাম, এই কবিরাজ দেখলাম, এই ডাক্তার দেখলাম, কোনো কিছুতে কিছু হলো না, আমার ফাদারের রোগ সারতেই পারে না, এই নানান নিয়ে আমরা নানান কষ্ট করছি, আমার ফাদারকে নিয়ে এমন কোনো জায়গা নেই যে যায় নাই, কত টাকা দিয়ে খরচ করছি, কি যে হয়েছে, তারপরেও আস্তে 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 আমার ফাদার মারা গেল আস্তে আস্তে। এই গল্প করতে করতে ও প্রায় 15 মিনিট লাগাই দিছে, কিন্তু কাঁঠাল খাওয়া শেষ, ওদিকে কাঁঠালে প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। এখন এরপরে ও যখন শুরু হয়ে গেছে ও কিন্তু কান্নাকাটি শুরু করেছে, ওর কান্নাকাটি দেখে ও একটু সান্ত্বনা দিচ্ছে, দোস্ত কান্দিস না তুই, বল বল আমি শুনতেছি বল। হ্যাঁ, ওদিকে শুনতেছে আর কাঁঠাল খাচ্ছে। এবার ওর যখন গল্প শেষ হয়ে গেছে এবার ও জিজ্ঞেস করছে, ওই যে বোকা যেটা ওর চালাকটা জিজ্ঞেস করছে, দোস্ত তোর ফাদার তোর কি করে মারা গেছিল। আরে দোস্ত বলিস না, আমার ফাদার এই কোন একটা কাঁঠাল গাছে উঠছে কাঁঠাল পাড়ার জন্য, এই কাঁঠাল পাড়তে যে বড় কাঁঠাল ছিল, কাঁঠালের একটা দেশে কোপ, কাঁঠাল করছে পড়ে নিচে দিয়ে পড়তে গেছে, উনি গেছে কাঁঠাল ধরতে, কাঁঠালও পড়ছে উনিও পড়ছে, ওখানে শেষ। আমার ফাদার পড়লো আর মরলো। এই গল্পটার নাম হচ্ছে আমার ফাদার পড়লো আর মরলো। এই কাঁঠাল গাছে পড়েছে আর মরে গেছে। আর ওর 30 সেকেন্ড ওর গল্প বলতে 10 সেকেন্ড বেশি সময় লাগে নাই। ব্যাপারটা বুঝতে পারলাম? তার মানে কি, যারা ইনাই মিনাই কথাবার্তা বলে তাদের কথা লোকজন শুনে ভালো, আর বুঝতে পারছো না। আর যারা একটু ক্লেভার তারা জিস্ট বলে ফেলে, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। দেখ এনিওয়ে, তো আমরা একটু আসি যে এখানে এই আমাদের মানি মার্কেটের ইস্যুটা কিন্তু অনেকটা এরকম যে আমরা এটা আসলে এটাও কিন্তু একটা আর্ট, যে তুমি ম্যাথমেটিক্যালি একজনকে ইনফ্লুয়েন্স করতেছো। ম্যাথমেটিক্যালি দেখবা দুনিয়াতে ডেটাটা মানুষকে অ্যাট্রাক্ট করে। তুমি যখন কোনো কাউকে ডেটা দিয়ে কথা বলবা তখন লোক তোমার উপরে ট্রাস্ট রাখবে যে না এ তো বুজুর্গ, এত কিছু জানে, এত কোনো ইনফরমেশন দিচ্ছে। আর তুমি একটা ভেগ কথা বললা তখন কিন্তু তোমার কথার কোনো রিলায়েবিলিটি আসবে না। তো সেই জিনিসগুলো আমাদেরকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে এটা আসলে যদিও ভেগ, বাট এর কিন্তু রিলায়েবিলিটি আছে অনেক বেশি। কারণ সোসাইটির মানুষগুলো 95% হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, 5% মানুষ হচ্ছে ক্রিটিক্যাল। তাহলে ওই 5% মানুষকে এক্সপ্লয়েট করা ইজি, আবার 95% মানুষকে এক্সপ্লয়েট করতে যেয়ে তোমাকে হয়তো বিবেকের দংশন হবে। তো যাক এনিওয়ে, তো সেই জিনিসগুলো তো আমরা এখন যাচ্ছি না, আমরা এখন একটুখানি এদিকে আসি যে আমরা দেখলাম তাহলে ইকুইভ্যালেন্ট রেটটা আমরা এখানে পেয়ে গেলাম কম। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যখন মান্থলি, দেখো ইয়ারলি থেকে যখন মান্থলি যাচ্ছি, একটু কনসেপ্টে খেয়াল করে, কিন্তু যখন ইয়ারলি থেকে মান্থলি যাচ্ছি তখন কিন্তু রেটটা কম হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? মান্থলি ইকুইভ্যালেন্টে গেলে কম হবে। আবার এখানে দেখো J4 দেওয়া আছে 12, J2 বের করতে বলছে। তোমরা একটু আমাকে বলো দেখি J2 টা বেশি হবে না কম হবে? বেশি হবে। দেখো এই যে সেন্স গুলো আমাদের মাথার মধ্যে, কিন্তু এই যে ক্যালকুলেশন কিন্তু আমাদের কাজ না, ক্যালকুলেশনের কাজ তো করবে কি ক্যালকুলেটর। আমাদের কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্স নিয়ে আসা, যে আমরা ম্যাথমেটিক্স স্টুডেন্ট হিসেবে আমরা এই কাজ এখানে ক্যালকুলেশন আমাদের জন্য বোগাস ক্যালকুলেশন, এটা ক্লাস 5-4 এর ক্যালকুলেশন, এটা আমরা আমাদের জন্য না। কিন্তু আমাদের জন্য এই সেন্সটা নিয়ে আসা যে আমার এখানে J2 বের করতে বলছে, J4 দেওয়া আছে, তাহলে আমার এখানে J4 থেকে J2 তে গেলে পরে আমার এটা বেশি হবে। আবার এখানে যেমন বলছে J4 ইকুইভ্যালেন্ট টু J ইনফিনিটি দেওয়া আছে। J ইনফিনিটি মানে কি? J ইনফিনিটি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি। তাহলে এখানে যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে এখান থেকে যদি আমি J12 এ যাইতে চাই তাহলে কি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে? জি স্যার, বেশি তো হবে। বেশি হবে। তাহলে এই যে কনসেপ্ট গুলো আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এইগুলোকে আমরা বলে থাকি ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। যে ইফেক্টিভ রেটটা কি হচ্ছে সেটা আমরা জানতে চাই। এখানে দেখো যে আমরা প্রায় যেমন জানতে চাই
যে আমাদের মানি কনভার্সনের ফর্মুলাটা কি হবে। তো মানি কনভার্সনের ফর্মুলার ক্ষেত্রে আমরা বললাম যে এখানে যদি 1 টাকা যদি আমরা কোনো জায়গায় ইনভেস্ট করি 1 বছর পরে এটা হয়ে যাবে 1 প্লাস জে, আর এটা যদি আমরা m টাইম কনভার্সন করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস জে এম বাই এম টু দি পাওয়ার m 1 বছরের জন্য। এখানে কিন্তু আর টি নাই, কিন্তু 1। তাহলে এখান থেকে আমরা জে যদি বের করতে চাই, ইকুইভ্যালেন্ট রেট বের করতে চাই, তাহলে আমরা বলছি জে ইকুয়ালস টু এই যে 1 প্লাস জে এম বাই এম টু দি পাওয়ার m মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো সময় মানে আমরা ইকুইভ্যালেন্ট রেটটা বের করে ফেলতে পারবো। যেমন এখানে খেয়াল করে দেখো যে এখানে একটা সাম তোমাদের দেওয়া হয়েছে যে আমাদের 365 মানে ইকুইভ্যালেন্ট রেট দেওয়া আছে 12%, এর করসপন্ডিং আমাদের সিম্পল ইন্টারেস্ট রেটটা বের করতে বলছে যে আমাদের 365 দ্যাট ইজ ডেইলি কনভার্সন হচ্ছে, সেটার নমিনাল রেট দেওয়া আছে 12%, ইয়ারলি রেট দেওয়া আছে 12%। আমাকে এখন বের করতে বলেছে এর করসপন্ডিং সিম্পল ইন্টারেস্ট রেটটা কত হবে 3 ইয়ার্স এর জন্য, 3 বছরের জন্য তার সিম্পল ইন্টারেস্টটা কত হবে। তা আমরা এখানে দেখতেছি যে আমার যদি এটা যদি কম্পাউন্ড রেট হয় তাহলে কম্পাউন্ড রেটের করসপন্ডিং যে মানে বুঝতে হবে কম্পাউন্ড, যে মানে কম্পাউন্ড কারণ ওখানে কনভার্সন হচ্ছে। আচ্ছা এখান থেকে দেখো যে এখান থেকে আমার 3 বছরের জন্য যদি আমার মানিটা সিম্পল ইন্টারেস্ট ইনভেস্ট করি তাহলে আমার কি ফর্মুলা কি ছিল যে i ইকুয়ালস টু পি আর টি, i ইকুয়ালস টু পি আর টি। তাহলে পি আর টি 1 টাকার জন্য আমার তাহলে কি হবে 3 ইনটু আর হবে, কারণ পি হচ্ছে আমার 1 টাকা আর টি হচ্ছে আমার 3 আর হচ্ছে আমার রেট। তাহলে আমি বলতেছি যে 1 টাকা যদি ইনভেস্ট করি তা আমার 3 বছর পরে আমার মানে সিম্পল ইন্টারেস্ট হবে 1 প্লাস 3 আর 3 বছর পরে আমার এখানে হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো এই যে 1095, এই পাওয়ারটা 1095 কেন হলো একজন বলো দেখি। এই যে গুণ হয়েছে 12 দ্বারা, মানে 365 দ্বারা গুণ হয়েছে। 365 কে কি দ্বারা গুণ করতে আমরা 3 দ্বারা গুণ করতে, রাইট। তাহলে এখান থেকে দেখো আর বের করে আমার দেখা গেছে এই যে 14.44 হয়েছে। তার মানে যদি আমি সিম্পল ইন্টারেস্টে ওই সেম ইমপ্যাক্ট পাইতে চাই, সেম অ্যামাউন্ট অফ মানি পাইতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে তুমি আমাকে যদি 14.44% টাকা মানে দাও আমার কাছে মানে লোন মানে টাকা নাও, তাহলে আমি তোমাকে টাকা দিব নাহলে টাকা দিব না। যে আমাকে মানে এই যে 12% ডেইলি 12% রেটে যেটা দিল তার ইকুইভ্যালেন্ট টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেটে হওয়ার কথা হচ্ছে 14.44। আচ্ছা এখানে দেখো আরেকটা ইন্টারেস্টিং একটা সাম দেখো, এই নাম্বার 14.4 এই সামটা যদি পড়ে দেখো এখানে বলা হয়েছে কি যে a sum of money is left investment for 3 years, 3 বছরের জন্য টাকা ইনভেস্ট করা হয়েছে। In the first year it earns interest of J12 15%, second year rate হচ্ছে J4 10%, third year the rate of interest is 365 12%। দেখো ভেজাল কেমন লাগাই দিয়েছে দেখছো। জি স্যার। যে প্রথম বছর সে মান্থলি মানে কনভার্সনে গেছে, সেকেন্ড ইয়ারে যে সে কোয়ার্টারলি গেছে, থার্ড ইয়ারে যে সে ডেইলি গেছে, বুঝলাম। এখন আমাদের বলছে কি ফাইন্ড দ্য ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট জে দ্যাট উড অ্যাকুমুলেট দ্য সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স। নরমালি বললাম ওই যে 95% লোক সহজ সরল। ব্যাংকের রেট অফ ইন্টারেস্টটা ফ্লাকচুয়েট কেন করে? কারণ মানি মার্কেটের কারণে ফ্লাকচুয়েট করে। ব্যাংকের মানি যখন মানে বেশি প্রয়োজন হয় তখন রেট বাড়ে, মানি যখন মানে লোকজন মানে কম দরকার হয় তখন কমতে থাকে। আর এখানে তারা বলছে কি যে মানে সার্টেন অ্যামাউন্ট অফ মানি 3 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে। প্রথম বছরে দেওয়া হবে 15% মান্থলি অ্যাকুমুলেশন, সেকেন্ড ইয়ারে যাবে 10% কোয়ার্টারলি মানে অ্যাকুমুলেশন, আর থার্ড ইয়ারে যাবে 12% ডেইলি অ্যাকুমুলেশন। কারণ আমরা যারা কমন পিপল তারা এই কথাবার্তা শুনলে পারে আমাদের মনের ভিতরে মাথার ভিতরে আগুন জ্বলে যায়, এটা আবার কি ফাইজলামি কথাবার্তা, এক বছরে এক রকম ইন্টারেস্ট দিবে, এইসব বুঝি না ভাই। তুমি মানে সিম্পল কথাবার্তা বলো যে এই প্রত্যেক বছর আমার ইন্টারেস্ট রেট সেম থাকবে, কত টাকা মানে কত ইন্টারেস্ট রেট দিবা তাই বলো। 95% লোক কিন্তু এমন, 95% লোক এত ভেজাল বুঝতে চায় না, ঠিক না নাকি? সহজ সরল। সো আমরা ওই সহজ সরল লোকের জন্য পলিসি করতে চাই, মেথড বের করতে চাই যে তাকে কি ইন্টারেস্ট রেটে দিলে পারে সে হ্যাপি হবে। তাহলে খেয়াল করে দেখো যে আমি প্রথম বছর যে টাকাটা আমি ইনভেস্ট করলাম, প্রথম বছরের উপর আমার টাকাটা হচ্ছে কি 12 মানে 12 বার কনভার্সন হচ্ছে। তাহলে এখানে দেখো J/12 টু দি পাওয়ার 12, এই যে ফার্স্ট ইয়ারের টাকা হচ্ছে এইটা, বুঝা গেল না? গেল না? জি স্যার। এটা হলো ফার্স্ট ইয়ারের টাকা। 1 টাকা 1 বছর পরে আমার এটা হবে।
আর আমি কি করতেছি, 1 বছর পরে এই টাকাটাই তো ইনভেস্ট করবো নাকি? 1 বছর পরে কিন্তু আমার টাকা হয়ে গেছে এখন এইটা। ফার্স্ট ইয়ারের টাকা ছিল কত? 1 টাকা। ফার্স্ট ইয়ারের টাকা ছিল 1 টাকা, 1 টাকা ইনভেস্ট করে একের সাথে এটা মাল্টিপ্লাই হয়েছে। সেকেন্ড ইয়ারে যে কি হয়েছে, সেকেন্ড ইয়ারে যে আমার এই যে টাকাটা 1 বছর শেষে হলো, ওই টাকাটা ইনভেস্ট করছি আমি। সেটা কিভাবে ইনভেস্ট করলাম? কোয়ার্টারলি অ্যাকুমুলেশন। তাহলে কোয়ার্টারলি অ্যাকুমুলেশন হলে পরে সেটা দিবে আমার এই টাকাটা, ঠিক তো? তাহলে আমার সেকেন্ড ইয়ার শেষে যে আমার কিন্তু টাকা এখন হয়ে গেল এই পুরোটা। এখন আমি বলছি থার্ড ইয়ারে যে আমার টাকাটা কি হবে, ডেইলি অ্যাকুমুলেশনে যাবে। তাহলে আমার টাকা এখন জমা হয়েছে কত? আমার কিন্তু টাকা জমা হয়েছে এই পুরো অ্যামাউন্ট, আমার টাকা জমা হয়ে গেছে এখন। এই অ্যামাউন্টটা আমি এখন ইনভেস্ট করতেছি থার্ড ইয়ারের জন্য। তাহলে আমি বলতেছি এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটা মাল্টিপ্লাই করলে যেটা হচ্ছে, দ্যাট ইজ মাই টোটাল অ্যামাউন্ট অফ মানি এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? জি স্যার, বুঝছি। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা বলতেছি যে এই যদি আমার 1 টাকা ইনভেস্ট করলে যদি আমার 3 বছর পরে এত টাকা হয়ে থাকে, তাহলে এই টাকাটা যদি একটা কমন ইন্টারেস্ট রেট আমি ডিপোজিট করতাম, কমন ইয়ারলি ইন্টারেস্ট রেটে ডিপোজিট করতাম, তাহলে কি হতো? তাহলে খেয়াল করে দেখো, কমনলি ডিপোজিট হচ্ছে, আমি যদি বলি যে কমনলি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে জে, তাহলে আমি ইয়ারলি ইন্টারেস্ট হচ্ছে জে, তাহলে 1 + z⁻3, কারণ 3 বছরের জন্য ইনভেস্ট করছি আমি। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে গেল আমার এইটা। এন্ড এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইজিলি সলভ করতে পারি। পরে আমরা দেখছি জি এর ভ্যালু হচ্ছে 13.04। তাহলে এই লোকটা যে আমার 3 বছরের 3 রকম ইন্টারেস্ট দিল, আমি ওই লোকরে বলবো যে ভাই এত পেঁচাইস না, তার থেকে এই যে 13.04% ইন্টারেস্ট আমাকে দিতে পারবি কিনা বল, তাহলে তোর কাছে টাকা রাখবো না, রাখবো না। আমি কি বলতে পারলাম না পারলাম না? জি স্যার, বুঝছি। তাহলে আমরা বলছি যে আমরা চাই মানুষের লাইফটাকে কমফোর্ট দিতে, ইজি করতে, যে ম্যাথমেটিক্যাল টুলস এর মাধ্যমে। তো যাক, এনিওয়ে আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, যে তোমাদের যেটা উচিত হবে যে তোমরা এই আজকে, আমি আর যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে, অনেকেরই খাবার টাবার রেডি হয়ে গেছে, খিদা লেগে গেছে, নামাজও পড়তে হবে, আজকে আর আমরা বেশি দূর করবো না, আমরা এখানে মানে শেষ করব। বাট তোমাদেরকে আবার রিকোয়েস্ট করবো যে তোমাদের উচিত হবে যে এইটা মানে এই জিনিসগুলো আবার একটু ভালো করে পড়াশোনা করা, করে এখানকার এইগুলো একটু মানে নিজের হাতে ক্যালকুলেশন করা। আর আমি আজকে হয়তো চেষ্টা করবো যে কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেওয়ার, সেখানে গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়ার। তোমরা সবাই কাইন্ডলি যারা পরে জয়েন করছো, সবাইকে রিকোয়েস্ট করবো যে এই গুগল ক্লাসরুমে তোমরা সবাই জমা মানে অ্যাটেন্ড করো। ওখানে আমি অ্যাসাইনমেন্ট বা মানে কুইজ টুইজ যা কিছু নেওয়ার সবকিছু নিব আর কি। তোমাদের এখন কোনো পরীক্ষা টরীক্ষা আসলে হবে না, এখন তোমাদেরকে জাস্ট শুধু ওই এনগেজ করাটাই আমাদের মূল অবজেক্টিভ। তোমরা পাজল হয়ে না তো। আর তোমাদের আগামী সপ্তাহের ক্লাসটা হবে না কুরবানির জন্য। এই কুরবানির পরে তোমাদের নেক্সট ক্লাস হবে 6 তারিখে। 6 তারিখের ক্লাসটা হবে কটার সময় বলো তো? 12টায় ক্লাস হবে, 12টায়। 12টা থেকে 1টা এই সময়টা ক্লাস হবে। সো তোমাদের সবাই দোস্তকে একটু জানাই দিও। আর সবাইকে 12টায়, হ্যাঁ ক্লাস শুরু হবে 12টায়, 12টা থেকে 1টা আর কি। তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকতেছে। আর সবাই দাওয়াত থাকতেছে আমার বাসায়। যারা এই আমার বাসায় চলে আসবা মানে সেফটি রুল মেনে, মানে আই উইল বি সো হ্যাপি। আমার বাড়ি কিন্তু যশোরে, এবার ইনশাআল্লাহ ঈদ করার চিন্তা করতেছি যশোরের দিকে। তোমরা আমাদের কি যশোরে যেতে হবে স্যার? যশোরে যারা 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 আসবা তাদেরকে সবাইকে ঈদের বকশিশ দিবার, বুঝছো না? আচ্ছা স্যার, ওকে, বেস্ট অফ লাক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মানে সবাই মিলে আসবো স্যার, সবাই মিলে আসবো। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে কেউ যেন আবার ফ্যামিলি নিয়ে এসো না, ফ্যামিলি বাপ মা নিয়ে এসো কিন্তু, মানে ওর স্পাউস নিয়ে এসো না যেন কেউ, তাহলে কিন্তু মনে একটু খারাপ লাগবে যে আমার ছেলেগুলো আমাদেরকে দাওয়াত না দিয়ে স্পাউস তৈরি করলো। হ্যাঁ, কিন্তু স্যার অ্যাড্রেস তো প্রপার অ্যাড্রেস তো দেওয়া লাগবে। এরকম যশোর বললে তো আমরা চাইতে পারবো না। প্রপার অ্যাড্রেসটা মানে স্যারের যে মোবাইল নাম্বার আছে না, গুগলে ট্র্যাক করবে। আর আমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা এখনো বলে দিচ্ছি, যশোরে আমার বাড়ি আছে জেনেদা, মহেশপুর উপজেলা, বজ্রপুর গ্রামে। মানে ঝিনাইদহ মহেশপুর উপজেলা, বজ্রপুর গ্রামে। কুতুব স্যারের নাম বললে পারে, বজ্রপুর গ্রামে যে কোনো লোক তোমার চিনাই দিবে আর কি, বুঝতে পারছো না? ওকে ওকে, বেস্ট অফ লাক। তোমরা সবাই ভালো থাকো। ওকে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।